Today, students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital24 and my Facebook page English Education. Today, I'm gonna share an important and excellent video lesson which will help you to improve your spoken English. And today, I will share some important translation which are also very common for your university admission test and other competitive exam like BCS or other non-cadre exam or primary school teachers exam also. So this translation will help you at the time of competitive exam in English, also in your spoken English. So let's get started. Here I have written some Bengali sentences. These sentences are very important and these sentences are very common in our everyday communication, in our everyday spoken English. First one is আমার মাথায় একটা বুদ্ধি এসেছে. So these sentences are Bengali sentence and I will translate this sentence into English. So you will be able to learn translation at the same time. You will be able to understand how to translate any Bengali sentence in English when you will start spoken English. আমার মাথায় একটি বুদ্ধি এসেছে. So we can translate this sentence. I have got an idea. I have got an idea. আমার মাথায় একটি বুদ্ধি এসেছে. Get এর অনেক অর্থ রয়েছে. Get has several uses in English sentences. Get দিয়ে আমরা অনেক কথাই কিন্তু প্রকাশ করে থাকি. সুতরাং get শব্দ যে শুধু পাওয়া সেটাই নয়. সো আমার মাথায় একটি বুদ্ধি এসেছে. I have got an idea. আমার একটা বুদ্ধি এসেছে। দ্যাট মিনস আমি একটা বুদ্ধি পেয়েছি। আমি এটা বের করতে পারছি না। তাহলে I cannot find out it. আমি এটা বের করতে পারছি না। I cannot find out it. Find out মানে বুঝতে পারা, find out মানে খুঁজে বের করতে পারা, খুঁজে বের করা। তিনি আমাদের সাথে দেখা করতে এসেছেন। He has come to see us. অথবা he has come to visit us. অথবা আমরা এটাকে বলতে পারি meet us. He has come to meet us. He has come to visit us. He has come to see us. তিনি আমাদের সাথে দেখা করতে এসেছেন। এটা বললে আমরা এখানে অনেক ভাবেই এটা প্রকাশ করতে পারি। He has come to see us. He has come to visit us. তিনি এই কলমটি নিতে এখানে আসছেন। তাহলে he has come here to take this pen. তাহলে এই টু স্ট্রাকচার দিয়ে এই অংশটুকু আমরা ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ দিয়ে যত সেন্টেন্স আমরা বলতে চাই, এই যে দেখা করতে, নিতে, খেতে, যেতে, দ্যাট মিনস তে যুক্ত যদি কোনো ভার্ব থাকে সেই সেন্টেন্সগুলোকে আমরা এই স্ট্রাকচারে করতে পারবো। যে তিনি কলম কিনতে বাজারে গিয়েছিলেন। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেন। কিনতে, যেতে, খেতে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইনফিনিটিভ ইউজ করে কমপ্লিট করে থাকি। তাহলে এই সেন্টেন্সটি যদি আমরা পারি, এই সেন্টেন্সের এই একই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমি আরও শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু বেস যেটা থাকে, ফাউন্ডেশন, সেই স্ট্রাকচার, সেটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। দেন নাম্বার 4 হচ্ছে আমি তাকে একটা জামা কিনে দিলাম। তাহলে I bought him a shirt. I bought him a shirt. সো এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে তাকে এবং আরেকটা হচ্ছে একটি জামা। তো যখন এরকম দুটো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা পার্সোনাল যে অবজেক্ট সেটাকে প্রথমে লিখি, আর যেটা হচ্ছে ম্যাটেরিয়াল অবজেক্ট সেটাকে আমরা পার্সোনালিটির পরে লিখে থাকি। সে আমাকে একটি কলম দিল। হি গেভ মি এ পেন। সেখানে আমরা বলি না হি গেভ এ পেন মি, এরকম কিন্তু বলি না। যখন দুটো অবজেক্ট থাকবে সেক্ষেত্রে যেটা পার্সোনাল সেটাকে আমরা প্রথমে লিখবো। যদি আমরা পার্সোনালটাকে পরে লিখি তাহলে কিন্তু আমরা টু ব্যবহার করতে হবে। হি গেভ এ পেন টু মি, তখন টু ব্যবহার করতে হয়। বাট যদি আমরা এরকম থাকে সেক্ষেত্রে যদি আমরা পার্সোনাল সাবজেক্টটাকে প্রথমে ইউজ করি, পার্সোনাল অবজেক্টটাকে, সেক্ষেত্রে আমাদেরকে টু ব্যবহার করতে হবে না। এটাই হচ্ছে মূল স্ট্রাকচার বা এটাই হচ্ছে সুন্দর স্ট্রাকচার। I bought him a shirt. আমি তাকে একটি কলম দিলাম। I gave him a pen. আমি তাকে একটি মার্কার দিলাম। I gave him a marker.
এই ধরনের স্ট্রাকচার দিয়ে কিন্তু এরকম করে অনেক সেন্টেন্স দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো প্রয়োজন হয়। সে আমাকে একটি ফুল দিল, হি গেভ মি এ ফ্লাওয়ার। সে আমাকে এক প্যাকেট বিস্কুট দিল, তাহলে হি গেভ মি এ প্যাকেট অফ বিস্কুট। সে আমাকে একটা রুটি দিল, হি গেভ মি এ পিস অফ লোফ বা ব্রেড। তো এই স্ট্রাকচারটি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এরকম করে আমরা হাজার হাজার শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং এগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার সময় ব্যবহৃত হয়। তো অনেকেই দেখা যায় যে হাজার হাজার টাকা খরচ করে যে ভালো মানের কোচিং সেন্টারগুলোতে ভর্তি হতে যায় বাংলাদেশে। বেশিরভাগ কোচিং সেন্টার কিন্তু ঢাকাতে অবস্থিত, এবং সেই কোচিং সেন্টারগুলোতে কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোই শিখিয়ে থাকে। বাট আমরা এগুলো নিজেরাও শিখতে পারি, শুধু আমরা শিখতে পারি না, সেটা হচ্ছে প্র্যাকটিসের কারণ। ওখানে যাওয়ার পরে যে কাজগুলো হয় ছোট বাচ্চাদের মতো, প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টদের মতো কিন্তু যেরকম আমাদেরকে শিখিয়েছিল ক, কতে কাকাতুয়া, কয়া আকার একা, তারপরে আকার রসিকার, এইরকম করে কিন্তু ওখানে শিখায়। একজন টিচার বলে, আমার সাথে বলেন, আমি খাই, আই ইট, সে খায়, হি ইটস। এর সাথে সাথে বড় বড় স্টুডেন্টরা কিন্তু সবাই এরকম ছোট বাচ্চাদের মতো মক্তব্য যেরকম আমরা পড়তাম সেরকম কিন্তু টিচারের সাথে প্র্যাকটিস করতে থাকে। তো এই প্র্যাকটিসগুলোই ওখানে করায়। সেই প্র্যাকটিসগুলো করার জন্যই কিন্তু আমরা হাজার হাজার টাকা দিয়ে সেখানে ভর্তি হচ্ছি। বাট যদি আমি নিজেই প্র্যাকটিসগুলো করতে পারি, সেই প্র্যাকটিস করার জন্য কিন্তু অন্য কারো এরকম কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, আমি নিজে নিজে যদি প্র্যাকটিস করতে চাই, প্রয়োজনে আমি মোবাইলে রেকর্ড করলাম আমার রেকর্ডগুলো, বা আমার এই যে প্র্যাকটিসগুলো, সেগুলো আবার আমি পরবর্তীতে শুনতে পারি, সংশোধন করতে পারি, অথবা অন্য কোনো যারা এক্সপার্ট রয়েছে, পরিচিত বড় ভাই বা বড় বোন, তাদের কাছ থেকে সামান্য হেল্প নিতে পারি। তো এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস যত করবো আমি ততই ভালো হবে। এই যে আমি এখানে যে বেস স্ট্রাকচারটি বললাম, এরকম করে নিজে নিজে আরও শত শত সেন্টেন্স তৈরি করে দেখতে হবে যে আমি পারছি কিনা। তাহলেই আমাদের স্পোকেন ইংলিশটি স্ট্রং হবে। চাকরির পরীক্ষাতে বা অন্যান্য পরীক্ষাতে কিন্তু এরকম এমসিকিউ টাইপ কোশ্চেনে এই ধরনের ছোট ছোট ট্রান্সলেশনগুলো এসে থাকে। আমি তোমাকে আগেই বলেছিলাম, তাহলে আই টোল্ড ইউ বিফোর অথবা আর্লিয়ার। আগেই বলেছিলাম বা পূর্বেই বলেছিলাম, তাহলে সেখানে আমরা বলবো আই টোল্ড ইউ বিফোর অথবা আই টোল্ড ইউ আর্লিয়ার। আমি তোমাকে আগেই বলেছিলাম, পূর্বেই বলেছিলাম। তাহলে আমি তাকে পূর্বেই বলেছিলাম, আই টোল্ড হিম। আমি তাদেরকে পূর্বেই বলেছিলাম, আই টোল্ড দেম। তাদেরকে। সে আমাকে আগেই বলেছিল, তাহলে হি টোল্ড মি আর্লিয়ার, হি টোল্ড মি বিফোর। এই ধরনের সেন্টেন্স কিন্তু একটা মূল স্ট্রাকচারটি ঠিক রেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে অনেক ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি। যে তোমাকে আমি কিন্তু আগেই বলেছিলাম যে তুমি দেরি করলে কিন্তু গাড়িটি পাবে না, তাহলে আই টোল্ড ইউ আর্লিয়ার, আই টোল্ড ইউ বিফোর, ইফ ইউ লেট ইউ উইল নেভার গেট অর ইউ উইল নেভার বি এবল টু ক্যাচ দ্য বাস। এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি। তো ওখানে যেও না, তাহলে নেগেটিভ সেন্টেন্সগুলো যদি থাকে, নিষেধ করা হয়, সেক্ষেত্রে আমরা ডু নট দিয়ে শুরু করবো। ডোন্ট গো দেয়ার, ওখানে বা সেখানে ইংলিশ হচ্ছে দেয়ার। ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না বা সেখানে যেও না। বইটি এখানে আছে, তাহলে হিয়ার ইজ দ্য বুক। বইটি এখানে আসে, তাহলে হিয়ার ইজ দ্য বুক, অথবা দ্য বুক ইজ হিয়ার, এরকম বললেও হবে। দ্য বুক ইজ হিয়ার অথবা হিয়ার ইজ দ্য বুক, দুইভাবেই বলা যাবে। কলমটি ওখানে আছে, দ্য বুক, দ্য পেন ইজ দেয়ার। ওখানে মানে দেয়ার, এখানে মানে হিয়ার। এখন শান্ত হয়ে বসো। এখন মানে হচ্ছে নাও। নাও সিট ডাউন। শান্ত হয়ে, শান্ত হয়ে মানে চুপচাপ, সাইলেন্টলি, সাইলেন্টলি অথবা কোয়াইটলি, কোয়াইটলি। এখন শান্ত হয়ে বসো। সিট ডাউন, নাও সিট ডাউন সাইলেন্টলি, অর নাও সিট ডাউন কোয়াইটলি। এখন শান্ত হয়ে বসো। এটা আমার জন্য নয়, তাহলে ইট ইজ নট ফর মি। এটা আমার জন্য নয়, এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। এটা তার জন্য নয়, ইট ইজ নট ফর হিম। এটা তাদের জন্য নয়, ইট ইজ নট ফর দেম। তারপরে এগুলো আমার জন্য নয়, দিস আর নট ফর মি। এগুলো আমার জন্য নয়। যখন এগুলো, সেক্ষেত্রে আমরা বলবো দিজ। ওইগুলো দোজ। এটা ইট, এটা বুঝলাম আমরা ইট, ইট ইজ নট ফর মি। এটা আমার জন্য ছিল না, ইট ওয়াজ নট ফর মি। এই ধরনের একটা স্ট্রাকচার দিয়ে আমরা নিজে যখন আমি একটু চেষ্টা করব, তখন আরো সেন্টেন্স অনেক তৈরি করতে পারবো। যাও এবং দেখো, গো অ্যান্ড সি। যাও এবং দেখো, গো অ্যান্ড সি, গো অ্যান্ড সি, যাও এবং দেখো। আগুনে তার হাত পুড়ে গিয়েছিল, তাহলে হিজ হ্যান্ড ওয়াজ বার্নড, হিজ হ্যান্ড ওয়াজ বার্নড ইন ফায়ার।
in fire বা in the fire. His hand was burnt in the fire. যে তার হাত আগুনে পুড়ে গিয়েছিল. His hand was burnt in the fire. তার হাত আগুনে পুড়ে গিয়েছিল. তার হাতগুলো আগুনে পুড়ে গিয়েছিল বা তার হাত দুটো, তাহলে his hands were, যখন আমরা প্লুরাল ইউজ করবো তখন প্লুরাল ভার্ব ব্যবহার করব। তা আমার এই চ্যানেলের বেসিক গ্রামার নামে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে কখন কোন বি ভার্ব বসবে সেগুলো আমি সেখানে আলোচনা করেছি। তারপরেও পরবর্তী আরেকটা দিন আমি এই বি ভার্বগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব, কারণ বি ভার্বের ব্যবহারটা অনেকের কাছেই প্রবলেম থেকে যায়। অনেকেই আই এর পরে আর ব্যবহার করে থাকে, আই এর পরে ইজ ব্যবহার করে থাকে, তারপরে হি এর পরে এম ব্যবহার করে থাকে। এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। এখানে একটা স্ট্যাম্প লাগাও, তাহলে পুট এ স্ট্যাম্প, পুট এ স্ট্যাম্প হিয়ার। এখানে একটি স্ট্যাম্প লাগাও, পুট পুট, আমি এখানে লিখছি পুন, পুট এ স্ট্যাম্প, পুট এ স্ট্যাম্প হিয়ার। এখানে একটা স্ট্যাম্প লাগাও, পুট এ স্ট্যাম্প হিয়ার, এখানে একটা স্ট্যাম্প লাগাও। আমরা সবাই খুশি, উই অল আর হ্যাপি, উই অল আর হ্যাপি, আমরা সবাই খুশি, উই অল আর হ্যাপি, অথবা উই আর হ্যাপি অল, অথবা অল উই আর হ্যাপি। এখানে উই অল আর হ্যাপিটাই ভালো শোনা যায়, তাহলে উই অল আর হ্যাপি, আমরা সকলেই খুশি। খামের উপরে স্ট্যাম্প লাগাও, তাহলে স্ট্যাম্পটা কোথায় লাগাতে হবে? খামের উপরে। পুট এ স্ট্যাম্প, পুট এ স্ট্যাম্প অন দ্য এনভিলপ, এনভিলপ, পুট এ স্ট্যাম্প অন দ্য এনভিলপ, যে খামের উপরে, খাম মিনস এনভিলপ, পুট এ স্ট্যাম্প, খামটি উপরে যদি আমরা বলতো যে খামের উপরে স্ট্যাম্পটি লাগাও, তখন আমরা পুট দ্য স্ট্যাম্প বলতাম। স্ট্যাম্প টি বললে আমরা তখন দি ব্যবহার করবো। পুট এ স্ট্যাম্প অন দি এনভিলপ, খামের উপরে স্ট্যাম্প লাগাও। আর যদি বলা হয় যে খামের উপরে স্ট্যাম্পটি লাগাও, তখন বলতে হবে পুট দ্য স্ট্যাম্প অন দ্য এনভিলপ। এই নিন আপনার টাকা, তাহলে এরকম বললে হেয়ার ইজ ইয়োর মানি, হেয়ার ইজ ইয়োর মানি, হেয়ার ইজ ইয়োর মানি, এই নিন আপনার টাকা, হেয়ার ইজ ইয়োর মানি। তারপর হচ্ছে বাড়িটিতে আগুন লেগেছে, বাড়িটিতে আগুন লেগেছে, দা হাউস, বাড়িটি, টি বললে আমরা দি ব্যবহার করবো। বাড়িটিতে, দ্য হাউস ইজ অন দ্য ফায়ার, দ্য হাউস ইজ অন দ্য ফায়ার, দ্যাট মিনস বাড়িটিতে আগুন লেগেছে, এর মানে হচ্ছে এখন বাড়িটি আগুনে জ্বলছে বা এখন আগুনে পুড়ছে। সেই জন্য এখানে কিন্তু আমরা ইজ ব্যবহার করেছি, তার মানে হচ্ছে এখন আগুন চলমান বা আগুন জ্বলছে এখনই। বাড়িটিতে আগুন লেগেছে, দ্য হাউস ইজ অন দ্য ফায়ার, বাড়িটিতে আগুন লেগেছে। দমকল বাহিনী পরে এসেছিল, পরে মানে হচ্ছে লেটার, তাহলে দমকল বাহিনী ইংলিশ হচ্ছে ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড এসেছিল, কেম, পরে, পরে মিনস লেটার, ফায়ার ব্রিগেড কেম লেটার, ফায়ার ব্রিগেড পরে এসেছিল। পুলিশ পরে এসেছিল, পুলিশ কেম লেটার, পুলিশ পরে এসেছিল। আর্মি পরে এসেছিল, আর্মি কেম লেটার, আর্মি পরে এসেছিল। নেভি পরে এসেছিল, নেভি কেম লেটার। তারপরে ফায়ার ব্রিগেড আগেই এসেছিল, ফায়ার ব্রিগেড কেম বিফোর অর আর্লিয়ার, ফায়ার ব্রিগেড আগেই এসেছিল। তারপরে যদি আমরা বলি যে দমকল বাহিনী আগুন থামার পরে এসেছিল, তখন কিন্তু আমাদেরকে দুটো টেন্স একসাথে চলে আসছে, দমকল বাহিনী আগুন থামার পরে এসেছিল। তাহলে যে দা পরে এসেছিল, পরে বলে কিন্তু আমরা সেখানে আমাদের আফটার ইউজ করতে হবে। তাহলে আমরা বলবো যে ফায়ার ব্রিগেড কেইম আফটার দ্য ফায়ার হ্যাড স্টপড, ফায়ার হ্যাড স্টপড। তো এরকম আগে পরে যখন বুঝানোর ক্ষেত্রে পরে আরেকটা অংশ বলবে, সেক্ষেত্রে আমাদেরকে বিফোর এবং আফটার শব্দটা মাঝখানে ইউজ করতে হবে। আর যদি শুধু পরে আগে বলার পরে আর কোনো কথা বলা না থাকে, দ্যাট মিনস আর কোনো কাজ করার কথা বলা না থাকে, তখন শুধু পরবর্তী সেন্টেন্স শেষের দিকে আফটার বা লেটার বা বিফোর এটা পরে ইউজ করলেই চলবে। ফায়ার ব্রিগেড কেম লেটার অথবা ফায়ার ব্রিগেড কেম বিফোর। যদি আগে বলে, পূর্বে বলে, তাহলে বিফোর অথবা আর্লিয়ার, আর যদি পরে বলে তাহলে ফায়ার ব্রিগেড কেম লেটার। So these are 17 sentences, but these are 17 structures I would like to meaning. So
তো এই 17 স্ট্রাকচার যদি সবার কারো মনে থাকে তাহলে অবশ্যই এই 17 স্ট্রাকচার দিয়ে 17টি স্ট্রাকচার দিয়ে অবশ্যই আরও এরকম করে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যাবে। সো এই যে স্ট্রাকচারগুলো আমি এখানে দিয়েছি সেগুলোকে ইউজ করার বিষয় বা ইউজ করার দক্ষতা নিজেকে অর্জন করতে হবে। আর এই স্ট্রাকচারগুলো ইউজ করার বা ব্যবহার করার সেন্টেন্সে প্রয়োগ করার জন্য সেন্টেন্সে প্রয়োগ করার বিষয়টি জানতে হলে বুঝতে হলে অবশ্যই ইউ মাস্ট প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। এখানে এই স্ট্রাকচারগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে গিয়ে হয়তো অসংখ্য ভুল হবে, বাট যেটা এই মিস্টেক্স উইল হেল্প ইউ বি বিং অর mistakes will help you to be expert in freehand writing, in translation, in speaking English anywhere. So we can learn through mistakes, and this is the most important and most popular saying. তো এই কথাগুলো অনেক প্রজ্ঞাবান অনেক ব্যক্তিরাই বলে থাকেন যে আমরা ভুল থেকেই শিখতে পারি। সুতরাং এই ধরনের সেন্টেন্স আরও তৈরি করে দেখতে হবে, চেষ্টা করতে হবে। প্রয়োজনে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে আমি এই সেন্টেন্সগুলো তৈরি করেছি এবং এগুলো হয়েছে কিনা। তো এই ধরনের প্র্যাকটিস চলতে যদি থাকে, যদি প্র্যাকটিস করার মেন্টালিটি থাকে, তাহলেই তারা সফল হতে পারবে। সো আজকে এখানে শেষ করতে চাই। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইন আন্ডারস্ট্যান্ডিং দিস সেন্টেন্সেস or understand any English grammar, please comment in the comments. I must make you better understand. So today I would like to finish here. Thanks for watching. Thanks to all.